সন 1891। ঘনঘোর শ্রাবণ মাস। স্থান বেলেডাঙা জমিদার বাড়ি। গল্পের নাম রক্তচাপার ঘাট। প্রথম অধ্যায়। ভোরের ছায়া টানা 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। পাহাড়ি নদীর জল নেমে এসে ভরে দিয়েছে বেলাডাঙা জমিদার বাড়ির বিশাল দিঘি। দিনের বেলাতেও চারপাশে যেন গোধূলির অন্ধকার। বাতাসে কাদা, শ্যাওলা আর রক্তচাপার মিষ্টি গন্ধ। গ্রামের ছেলে অরিন্দম, পেশায় মালাকার। তার বাবা অসুস্থ হওয়ার পর থেকে জমিদার বাড়ির বাগান থেকে ফুল তুলে মন্দিরে মালা পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন তার। গ্রামের সবাই একটি কথা জানে, সূর্য ওঠার আগে দিঘির পশ্চিম ঘাটে কেউ যায় না। কেন যায় না তা কেউ স্পষ্ট করে বলতে পারে না। কেউ বলে সেখানে এক বিধবার আত্মা ঘোরে, কেউ বলে বহু বছর আগে সেখানে একজন তান্ত্রিককে হত্যা করা হয়েছিল। অরিন্দম এসব বিশ্বাস করত না। 18-19 বছরের আধপাকা মাথা, রক্ত গরম, তাই হয়তো একটু বেশিই সাহসী। সেদিন ভোরে মাথায় কচু পাতা চাপিয়ে সে বাগানে ঢুকলো। টুকটাক বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই নেই। হঠাৎ ঝম 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 নুপুরের শব্দ। শব্দটা যেন দিঘির পশ্চিম ঘাট থেকেই আসছে। কৌতূহল সামলাতে না পেরে সে ঝোপের আড়াল দিয়ে এগিয়ে এলো। তারপরে শরীরটা ঠান্ডা হয়ে গেল। খাটের শেষের সিঁড়িতে বসে আছেন এক অপূর্ব সুন্দর নারী। কি অসামান্য রূপবতী তিনি! তার রূপের প্রশংসা অনেকবারই কানে এসেছে, কিন্তু এত কাছ থেকে দেখার সুযোগ হয়নি কোনোদিন। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরই এই দায়িত্বটা পায় সে। সাদা শাড়ি, সোনার গয়নায় ঢাকা শরীর, খোলা কালো চুল, কোমর ছাড়িয়ে নেমে এসেছে। 2 পা জলের মধ্যে ডুবিয়ে তিনি এক দৃষ্টে তাকিয়ে আছেন দিঘির কালো জলের দিকে। ভোরের বেগুনি আলোয় তার মুখ যেন পাথরের মূর্তির মতো স্থির। অরিন্দমের মনে হলো তিনি শ্বাসও নিচ্ছেন না। হঠাৎ দিঘির জোরে একটি বড় ঢেউ উঠল, কিন্তু আশ্চর্যের বিষয়, নারীর শরীরের চারপাশের জল একটুও নড়ল না। ঠিক তখনই দূরে মোরগ ডাকল। পূর্ব আকাশে আলো রেখা ফুটতে শুরু করলো। নারীটি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, চোখ খোলা, কিন্তু সেই চোখে কোনো প্রাণ নেই। তিনি যেন কারো অদৃশ্য নির্দেশে হাঁটছেন। ঝম 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 নুপুরের শব্দ তুলে তিনি জমিদার বাড়ির দিকে চলে গেলেন। অরিন্দম অনেকক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। পরদিনেও সে এলো, আবার একই দৃশ্য, একই নারী, একই সময়, একই নীরবতা। তৃতীয় দিন সে আর নিজেকে থামাতে পারল না। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে গিয়ে বলল, মা, আপনি কে? নারীটি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তার দিকে তাকালেন। অরিন্দমের বুকের ভেতরটা যেন থেমে গেল। এই মুখ মানুষের নয়। সুন্দর মুখের জায়গায় দেখা গেল পুড়ে যাওয়া কালো চামড়া, রক্তলাল দুটি চোখ, আর কপাল জুড়ে তাজা সিঁদুর। ঠোঁট ফাঁক করে সে ফিসফিস করে বলল, তুই আমাকে দেখে ফেলেছিস। তারপরই চারিদিকে কেঁপে উঠল এক বিকট অট্টহাসি। বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য দেখা গেল নারীর পা দুটো জলে নয়, জলের অনেক উপরে শূন্যে ঝুলছে। অরিন্দম আর মুহূর্তেও দাঁড়ালো না। সে প্রাণপণে দৌড়ে পালালো, কিন্তু সে জানতো না সেই মুহূর্তেই অন্ধকারের ভেতর থেকে দুটি অদৃশ্য চোখ তার পিছু নেওয়া শুরু করেছে। রানীর গোপন আতঙ্ক সারা রাত অরিন্দমের চোখে ঘুম এলো না। বারবার মনে পড়ছিল সেই মুখ, অপূর্ব সুন্দরী নারীর শরীরে মুহূর্তের মধ্যে কিভাবে সেই বীভৎস মুখ ফুটে ওঠে। পরদিন সকালে সে ফুলের মালা নিয়ে জমিদার বাড়ির রাধা মাধবের মন্দিরে গেল। মন্দিরে প্রাঙ্গণে তখন পূজার আয়োজন চলছে। জমিদার রুদ্রনারায়ণ এবং তার স্ত্রী রানী মৃণালিনী পূজা দিতে এসেছেন। রানীকে দেখে অরিন্দম হতবাক। এই তো সেই নারী, একই মুখ, একই সৌন্দর্য, একই চোখ, কিন্তু আজ তার মুখে শান্ত হাসি, সবার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছেন। দেখে বোঝার উপায় নেই যে কয়েক ঘন্টা আগেই তিনি পরিত্যক্ত ঘাটে বসেছিলেন। পূজা শেষ হলে অরিন্দম সাহস করে রানীর সামনে গিয়ে একটি রক্তচাপার মালা বাড়িয়ে দিল।
রানী মৃদু হেসে বললেন, এই মালাটা তুমি গেঁথেছ? অরিন্দম মাথা নাড়ল। খুব সুন্দর হয়েছে। তোমার নাম কি? অরিন্দম, রানীমা। রানী স্নেহ ভরে বললেন, আজ সন্ধ্যায় কিছু বেলি আর জুঁয়ের মালা নিয়ে আমার মহলে এসো। আমার খুব প্রিয়। অরিন্দম দ্বিধায় পড়ে গেল। অনেকক্ষণ চুপ থেকে সে আস্তে বলল, রানীমা, আজ ভোরে পশ্চিম ঘাটে। কথা শেষ হওয়ার আগেই রানীর মুখের হাসি মিলিয়ে গেল। পশ্চিম ঘাট? জি, আপনাকে আমি সেখানে দেখেছি। রানী বিস্ময়ে বললেন, অসম্ভব, আমি কখনো ওই ঘাটে যাই না। অরিন্দম ভোরের পুরো ঘটনাটা খুলে বলল। শুনতে শুনতে রানীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি চারদিকে তাকিয়ে খুব নিচু গলায় বললেন, আজ সন্ধ্যায় এসো। এখানে নয়, আমার মহলে। কাউকে যেন একটাও কথা বলো না। সন্ধে নামতেই অরিন্দম মালা নিয়ে জমিদার বাড়িতে পৌঁছালো। একজন বৃদ্ধা দাসী তাকে রানীর ব্যক্তিগত কক্ষে নিয়ে গেল। ঘরে ঢুকে রানী দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি ধীরে ধীরে বললেন, তুমি যা বলেছ, ঠিক সেই কারণেই আমি গত 1 মাস ধরে আতঙ্কে আছি। অরিন্দম অবাক হয়ে তাকিয়ে রইল। রানী কাঁপা গলায় বলতে শুরু করলেন, প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর দেখি আমার পা কাদায় ভরা, শাড়ির নিচের অংশ ভিজে থাকে, কখনো পায়ে কাঁটার আঁচড়, কখনো রক্ত, অথচ আমি কিছুই মনে করতে পারি না। তিনি একটি কাপড় খুলে পায়ের গোড়ালি দেখালেন। সেখানে তাজা কাঁটার ক্ষত। রাজবৈদ্য বলেছেন আমি নাকি ঘুমের মধ্যে হাঁটি, কিন্তু ঘুমিয়ে কেউ কি এত দূর যেতে পারে? ঠিক সেই সময় জানালার বাইরে থেকে ভেসে এলো ঝম 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 নূপুরের শব্দ। দুজনে একসঙ্গে জানালার দিকে তাকালো। বৃষ্টি ভেজা অন্ধকারে রক্তচাপার গাছের নিচে সাদা পোশাক পরা এক নারী দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে ধীরে ধীরে হাত তুলে রানীর দিকে ইশারা করল, এসো। রানী আতঙ্কে চিৎকার করে উঠলেন, আর পর মুহূর্তেই সেই সাদা ছায়ামূর্তি অন্ধকারে মিলিয়ে গেল। অরিন্দম বুঝতে পারল এটা কোনো স্বপ্ন নয়, কেউ বা কিছু রানীকে প্রতি রাতেই ডেকে নিয়ে যাচ্ছে।